হাই, আমি অয়ন পাত্র ইচ্ছাপূরণের তরফ থেকে। আজকের ক্লাসটা 12-এর প্রথম চ্যাপ্টার স্থির তড়িৎ বা ইলেকট্রোস্ট্যাটিক্স এর আন্ডারে কুলম্বস ল এবং তার অ্যাপ্লিকেশন রিলেটেড। তো এই ক্লাসে আমরা কুলম্বস ল এর কিছু তথ্য জানবো এবং তার কিছু অ্যাপ্লিকেশন শিখব। ক্লাসটা যথেষ্ট বড় হতে যাচ্ছে, সেই জন্য ক্লাসটাকে আমরা দুটো ভাগে ভেঙে নেব। তো প্রথম ক্লাসটা শুরু করা যাক। সো ফার্স্ট আমরা জানবো কুলম্বস ল কি। তো আগে বলে রাখি, কুলম্বস ল রিলেটেড এটা একটা ব্রিফ ডিসকাশন, অর্থাৎ শর্ট ডিসকাশন একটা। এখানে আমরা যেগুলো খুব জরুরি শুধু সেই তথ্যগুলো জানার চেষ্টা করব, কেননা কুলম্বস ল রিলেটেড ডিটেলস বলতে গেলে সেটা অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো যেটুকু হলেই আমাদের এখনকার মতন চলে যাবে, আমরা শুধু সেটুকু আলোচনা করবো এখানে। তো কুলম্বস ল পড়ার আগে আমরা এই মহাবিশ্বের 4 প্রকার যে ফান্ডামেন্টাল ফোর্স আছে সেই রিলেটেড একটু তথ্য জেনে নিই। তো মহাবিশ্বে 4 প্রকারের টোটাল ফান্ডামেন্টাল ফোর্স আছে: গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, উইক ফোর্স অ্যান্ড স্ট্রং ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স দ্যাট মিনস মহাকর্ষ বল, সেটা আমরা 11-এ পড়েছি। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সে আমরা ইলেকট্রিক ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্স এই দুটোর সংমিশ্রণে যে ফোর্স তৈরি হবে তাকে সেটা নিয়ে পড়ব। আমাদের আজকের যে পড়াটা অর্থাৎ কুলম্ব ফোর্স বা কুলম্বস ল, এটা এই রিজিমে পড়ে। এছাড়া যে এই উইক ফোর্স এবং স্ট্রং ফোর্স আছে, এই উইক ফোর্স এবং স্ট্রং ফোর্স মেনলি সাব অ্যাটমিক পার্টিকেলদের জন্য। কিরকম ব্যাপার? এই স্ট্রং ফোর্সটা কাজ করে নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটনগুলো আছে তাদের নিজেদের মধ্যে। কেন আমরা সবাই জানি যে নিউক্লিয়াসের মধ্যে শুধু ধনাত্মক চার্জগুলো থাকে, অনলি প্রোটনগুলো থাকে। নিউট্রনগুলো তো নিস্তড়িত। তো এই প্রোটনগুলোর যেহেতু সবার পজিটিভ চার্জ, তাহলে এরা একে অপরকে বিকর্ষণ করবে। কিন্তু তার সত্ত্বেও এরা ছিটকে না গিয়ে নিউক্লিয়াসের ক্ষুদ্র পরিসরের মধ্যে থাকতে পারে। তার কারণ কিন্তু ওদের নিজেদের মধ্যে এই স্ট্রং ফোর্সের মাধ্যমে ওরা বাউন্ড আছে বা আটকে আছে। সেই স্ট্রং ফোর্সটা অবভিয়াসলি তাহলে এই কুলম্ব ফোর্স বা এই যে ইলেকট্রিক যে বিকর্ষণ বল তার থেকে বেশি। সেই জন্য ইলেকট্রিক বিকর্ষণ বলটাকে অতিক্রম করে বা সারপাস করে এই স্ট্রং ফোর্সের মাধ্যমে এই প্রোটনগুলো ওই নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে। তো যদি একটা তুলনামূলক আলোচনা করি যে কার শক্তি কত বেশি, তাহলে এই 4 প্রকার ফোর্সের মধ্যে সব থেকে বেশি শক্তিশালী ফোর্স হচ্ছে স্ট্রং ফোর্স। অর্থাৎ এই স্ট্রং ফোর্স সব থেকে বেশি স্ট্রং। দেন তারপরে আসি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, অর্থাৎ স্ট্রং ফোর্সের পরেই শক্তিশালী বলটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক। দেন থার্ড হচ্ছে উইক ফোর্স, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের থেকে কম শক্তিশালী। অ্যান্ড ফোর্থ গ্র্যাভিটেশনাল ফোর্স, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে সব থেকে কম শক্তিশালী বল একটা। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা আবার ডিপেন্ড করবে যে কত বড় মাস তার উপরে। যেমন সূর্য এবং পৃথিবীর মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করে সেটা নেহাত কম নয়, সেটা যথেষ্ট বেশি। কিন্তু যাই হোক না কেন, ইলেকট্রোম্যাগনেটিক আর স্ট্রং এই দুটো ফোর্সের যে স্ট্রেংথ তার তুলনায় উইক এবং গ্র্যাভিটেশনাল ফোর্সের স্ট্রেংথ অনেক কম। তো তাহলে আমি আবার বলি, সব থেকে বেশি স্ট্রেংথ হচ্ছে স্ট্রং ফোর্সের, দেন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের, দেন উইক এবং গ্র্যাভিটেশনাল ফোর্সের। তো আমরা যেখানে বল সম্বন্ধে আলোচনা করবো অর্থাৎ স্থির তড়িৎ বল, সেই স্থির তড়িৎ বলটা এই ইলেকট্রোম্যাগনেটিক রিজিমে পড়ে। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের যে স্ট্রেংথ সেই স্ট্রেংথের আন্ডারে পড়ে। তাহলে আমরা একটু ডিটেলসে কুলম্বস লটা সম্বন্ধে পড়ি। সো কুলম্বস ল মেইনলি দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল বা বিকর্ষণ বল। সাপোজ আমাদের দুটো বিন্দু আধান আছে, খেয়াল রাখতে হবে যে কুলম্বস ল অ্যাপ্লিকেশনের মেইন কন্ডিশন হচ্ছে চার্জ দুটোকে হতে হবে বিন্দু আধান। তাহলে শর্তটা হতে হবে বিন্দু আধান। অর্থাৎ যদি বিন্দু আধান হয় দুটো চার্জ বা দুটো আধান, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল
কুলম্বের সূত্র মেনে চলবে। তো বিন্দু আধান কাকে বলে না, বিন্দু আধান মানে হচ্ছে যদি একটা বিন্দুর মধ্যে সমগ্র আধানটা স্টোর থাকে তাকে বলা হবে বিন্দু আধান, অর্থাৎ একটাই বিন্দুর মধ্যে সমগ্র আধানটা সঞ্চিত আছে। তো এই রকম কেসে আমরা আধানগুলোকে বলবো বিন্দু আধান। খেয়াল রাখতে হবে যখন আমরা নিউটনের মহাকর্ষ সূত্র পড়েছিলাম সেখানেও কিন্তু ওই মহাকর্ষ লটা ছিল বা গ্র্যাভিটেশনাল লটা ছিল বিন্দু ভরের বস্তুগুলোর জন্য বা বিন্দু বস্তুগুলোর জন্য, অর্থাৎ সেক্ষেত্রে একটা বিন্দুর মধ্যে সমগ্র মাসটা লুকিয়ে ছিল বা একটা বিন্দুর মধ্যে সমগ্র ভরটা কাজ করছিল। তো এখানে বিন্দু আধান হতে হবে। বিন্দু আধান তাহলে যেটা বললাম যে একটি বিন্দুতে সমগ্র আধান সঞ্চিত। ওকে, যাই হোক, তো কুলম্বের যে সূত্র সেটা হচ্ছে এই যে দুটো বিন্দু আধান আছে Q1 এবং Q2, এই দুটো বিন্দু আধান নিজেদের সংযোজক সরলরেখা বরাবর আকর্ষণ কিংবা বিকর্ষণ করবে। তাহলে সংযোজক সরলরেখা মানে Q1 এবং Q2 কে যে স্ট্রেট লাইন দ্বারা সংযোগ করা হচ্ছে সেই স্ট্রেট লাইন বরাবর এরা একে অপরকে আকর্ষণ কিংবা একে অপরকে বিকর্ষণ করবে। তাহলে এই দুটো একে অপরকে আকর্ষণের জন্য, এই তো একে অপরকে বিকর্ষণের জন্য। তো আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে সেটা ডিপেন্ড করছে Q1 এবং Q2 চার্জের বা আধানের প্রকৃতির উপর। সেটা কিরকম ব্যাপার, অর্থাৎ Q1 এবং Q2 যদি একই চিহ্ন যুক্ত হয় তাহলে এরা একে অপরকে বিকর্ষণ করবে। দ্যাট মিনস যদি দুজনেরই চার্জ পজিটিভ হয় তাহলে এরা একে অপরকে বিকর্ষণ করবে, এবং যদি আবার দুজনের চার্জ যদি নেগেটিভ হয় তাহলে এরা একে অপরকে বিকর্ষণ করবে। অর্থাৎ সেম চার্জ হলেই একে অপরকে বিকর্ষণ করবে। আকর্ষণ কখন করবে না, যখন দুজনের চার্জ একে অপরের উল্টো তখন। যেমন সাপোজ এর চার্জ পজিটিভ এর চার্জ নেগেটিভ, তাহলে সেই ক্ষেত্রে বিপরীতধর্মী আধানগুলো একে অপরকে আকর্ষণ করবে। তো এটা আমরা জানি, মোটামুটি 10-এ পড়েছিলাম স্থির তড়িৎ চ্যাপ্টারে বা তড়িৎ চ্যাপ্টারে এগুলো পড়া হয়েছে 10-এতে। তো সেই বিষয়ে আমি ডিটেলসে যাচ্ছি না। তো আমি শুধু বলতে চাইছি যে এই কুলম্বস লটা দেখতে কেমন হয় না, যদি আকর্ষণ বা বিকর্ষণ বলটা যদি আমরা এফ দিয়ে ডিনোট করি, যদি আমরা এই আকর্ষণ বা বিকর্ষণ বলটাকে আমরা এফ দিয়ে ডিনোট করি, নোট আমি এফটার মাথায় কোনো ভেক্টর সাইন দিইনি, এটা জাস্ট ম্যাগনিটিউড। তাহলে এই এফটা আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, এবং এই আধান দুটোর যে মধ্যবর্তী দূরত্ব সেই দূরত্বের বর্গের ব্যাসানুপাতিক। তো লটা দেখতে অনেকটা মহাকর্ষ সূত্রের মতন। প্রকৃতপক্ষে টু বি অনেস্ট বলতে গেলে কুলম্বস ল এর অনেক আগে মহাকর্ষ সূত্র এসেছে নিউটনের। কুলম্বস ল মোটামুটি মহাকর্ষ সূত্রের 60 বছর পরে এসেছে। এখন এটা বলা মুশকিল যে কুলম্বস লটা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে এক্সপেরিয়েন্সড কিনা, বা মহাকর্ষ লয়ের ইন্সপিরেশনে কুলম্বস ল তৈরি হয়েছে কিনা, এটা বলা খুব মুশকিল। কিন্তু মোটামুটি আমরা ভাবতে পারি যেহেতু কুলম্বস লটা পরে এসছে তাই সেটা মহাকর্ষ যে সূত্রটা ছিল নিউটনের তার ইন্সপিরেশনেই হয়তো বানানো, যেহেতু পরে এসছে। তো ব্যাপারটা যেটা সেটা হচ্ছে এরকম যে মহাকর্ষ সূত্র আর কুলম্বস ল এর মধ্যে ফারাক তো আছে, সেটা আমরা জানি যে মহাকর্ষ সূত্র দুটো ভরের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল, কুলম্বস ল দুটো চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল। অর্থাৎ ওখানে মহাকর্ষ বলটা দুটো বিন্দু ভরের বা বিন্দু বস্তুর ভরের গুণফলের সঙ্গে সমানুপাতিক ছিল এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যাসানুপাতিক ছিল। এখানে কুলম্বস লটা দুটো বিন্দু আধানের গুণফলের সমানুপাতিক এবং ওদের দূরত্বের বর্গের ব্যাসানুপাতিক। তাহলে এখানে ছিল ভর
মহাকর্ষ বলের ক্ষেত্রে এখানে হচ্ছে আধান। এখন মহাকর্ষ বলটা শুধুই আকর্ষণ বল, কিন্তু কুলম্বস লটা আকর্ষণ এবং বিকর্ষণ দুটোই হতে পারে, এটা আর একটা পার্থক্য। তাহলে প্রথম পার্থক্য আমরা কি দেখলাম মহাকর্ষ বল আর কুলম্ব বলের মধ্যে? না, কুলম্ব বলটা দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল, অর্থাৎ আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, কিন্তু মহাকর্ষ বল দুটো ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ এটা দুটো বিন্দু বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল। এটা 1 নম্বর পার্থক্য। আর 2 নম্বর পার্থক্য দেখলাম যে মহাকর্ষ বল আকর্ষণ বিকর্ষণ উভয় হতে পারে, কুলম্ব বল আকর্ষণ বিকর্ষণ উভয় হতে পারে, কিন্তু মহাকর্ষ বল শুধুই আকর্ষণ। এর কারণ হচ্ছে মহাকর্ষ বল দুটো ভরের মধ্যে ক্রিয়াশীল বল, এখন ভরের কোনো টাইপ নেই, অর্থাৎ ভরের কোনো প্রকারভেদ নেই। অন্যদিকে কুলম্ব বল দুটো চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, তার কারণ কুলম্ব বলে যে মেইন কোয়ান্টিটি সেটা চার্জ। এখন চার্জ দু প্রকারেরই হতে পারে, প্লাস চার্জ মাইনাস চার্জ। যেহেতু চার্জের দুটো প্রকারভেদ আছে তাই বলেরও দুটো প্রকারভেদ আছে, একটা আকর্ষণ একটা বিকর্ষণ। কিন্তু আনলাইক ভরেতে কোনো প্রকারভেদ নেই, তাই ভরের ক্ষেত্রে কেবলমাত্র এক রকমের ফোর্সই দেখতে পাওয়া যায়, সেটা আকর্ষণ বল। এখন একটা ব্যাপার এরকম যে কেউ প্রশ্ন করতে পারে যে ঠিক যে মহাকর্ষ বলটা শুধুমাত্র এক প্রকারেরই ফোর্স হোক, সেটা আকর্ষণ বল, সেটা আমরা জানি, সেটা কেন বিকর্ষণ বল হলো না? শুধুমাত্র বিকর্ষণ বল হলেও হতে পারতো। তো সেইটা সম্বন্ধে কোনো তথ্য আমাদের জানা নেই, আমরা কখনো দেখিনি যে মহাকর্ষ বল বিকর্ষণ হতে পারে বলে। আমরা অলওয়েজ এনকাউন্টার করেছি যে মহাকর্ষ বল মাত্রই আকর্ষণ বল। তো কেন মহাকর্ষ বলটা বিকর্ষণ বল নয় সেটা আমাদের কাছে জানা নেই বা অজানা, কিন্তু মহাকর্ষ বলটা কেন শুধুই আকর্ষণ বল সেটা আমরা জানি, তার কারণ ভরের ক্ষেত্রে কোনো টাইপ হয় না সেই জন্য। কিন্তু কুলম্ব বলের কেন আকর্ষণ বিকর্ষণ উভয় হচ্ছে না, তার কারণ চার্জের টাইপ আছে, প্লাস চার্জ মাইনাস চার্জ এরকম। তো এই হচ্ছে একটা বৈসাদৃশ্য কুলম্ব বল আর মহাকর্ষ বলের মধ্যে। তো আর একটা অন্যতম বৈসাদৃশ্য আছে কুলম্ব বল এবং মহাকর্ষ বলের মধ্যে, সেটা আমি এক্ষুনি লিখছি। তো তার আগে কুলম্ব বলটা একটু ডিটেলসে ম্যাথমেটিক্যালি লেখা যাক। তো কুলম্বের সূত্র যেটা ছিল যেটা বলেছিলাম যে F প্রপোর্শনাল টু Q1 ইনটু Q2, দ্যাট মিন্স চার্জ বা বিন্দু আধান দুটোর গুণফলের সমানুপাতিক এবং ওদের মধ্যে দূরত্বের বর্গের ব্যাসানুপাতিক। তো যৌগিক ভেদের সূত্র অনুযায়ী আমরা তাহলে পাবো Q1 Q2 বাই R স্কয়ার, এবং আমরা জানি যে সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে সমান চিহ্ন নিয়ে আসলে একটা ভেদ ধ্রুবক আনতে হয়। এখানে কে ড্যাশড হচ্ছে ভেদ ধ্রুবক, কে ড্যাশড এটা আমি ইচ্ছা করেই নিলাম, পরে বুঝতে পারা যাবে যে কেন কে ড্যাশড নিলাম, অর্থাৎ শুধু কে নিতে পারতাম, কিন্তু তা না নিয়ে কেন কে ড্যাশড নিলাম সেটা আমরা পরে ক্লিয়ার করব। কিন্তু এই কে ড্যাশ যে ভেদ ধ্রুবকটা রয়েছে এর একটা স্পেশালিটি হচ্ছে এই কে ড্যাশ ভেদ ধ্রুবকটা মাধ্যমের উপর ডিপেন্ডেন্ট। মাধ্যমের উপর ডিপেন্ডেন্ট মিন্স কোন মাধ্যমে আমরা চার্জ দুটোকে রেখেছি সেই মাধ্যমের উপর এই কে ড্যাশের মানটা ডিপেন্ড করবে। অর্থাৎ আমরা যদি বাতাসে দুটো চার্জকে রাখি কিছুটা দূরত্বে আর দূরত্বে, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল বার করার সময় যে কে ইউজ করব, যে ভেদ ধ্রুবকটা ইউজ করব, আমরা যদি জলের মধ্যে চার্জ দুটোকে রাখতাম তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিফারেন্ট কে ড্যাশের মান ব্যবহার করতাম, অর্থাৎ সেই ক্ষেত্রে কে ড্যাশের মানটা চেঞ্জ হয়ে যেত। অর্থাৎ ধ্রুবকের মানটা ইউনিভার্সাল নয়, মাধ্যমের উপর ডিপেন্ড করে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ভ্যালু পাবে। অন্যদিকে আচ্ছা, এই বলটাকে আমরা বলছি কুলম্ব বল বা স্থির তড়িৎ বল, অর্থাৎ এই বলটাকে আমরা এরপর থেকে ডিনোট করব কুলম্ব ফোর্স বা স্থির তড়িৎ বল। অন্যদিকে মহাকর্ষ বলটা ছিল Gm1m2/r², এটা আমরা 11 পড়েছি, ডিটেলস তাই বলছি না। ব্যাপারটা এরকম যে জিটা হচ্ছে সার্বজনীন ধ্রুবক। এখন সার্বজনীন ধ্রুবক কথাটার মানে হচ্ছে যে জিটা সর্বমাধ্যমেই সমান। সর্বমাধ্যমে সমান মানে আমরা জল মাধ্যমে দুটো বস্তুকে রাখি অথবা বাতাস মাধ্যমে দুটো বস্তুকে রাখি কিংবা যে কোনো মাধ্যমে দুটো বস্তুকে রাখি না কেন, তাদের মধ্যে ক্রিয়াশীল মাধ্যাকর্ষণ বলের মানটা কিন্তু সমান যদি সেম দূরত্বে রাখা হয় প্রত্যেকটা মাধ্যমে। অর্থাৎ এই জি এর মানটা মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বা মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট, মাধ্যমের উপর ডিপেন্ড করবে না। এইটা হচ্ছে কুলম্ব বল আর মহাকর্ষ বল বা এই যে সূত্রগুলো এদের মধ্যে অন্যতম একটা মেন পার্থক্য।
তাহলে কুলম্ব বলের ক্ষেত্রে যে ধ্রুবকটা আসে সেই ধ্রুবকটা মাধ্যমের উপর নির্ভরশীল, অর্থাৎ কোন মাধ্যমে আছে তার উপর ডিপেন্ড করবে। কিন্তু মহাকর্ষ বলের ক্ষেত্রে যে ধ্রুবকটা রয়েছে জি, এটা সার্বজনীন, সবার জন্যই সেম, অর্থাৎ এটা মাধ্যমের উপর ডিপেন্ড করবে না। তাহলে এইটা হচ্ছে আমাদের 3 নম্বর পার্থক্য। তাহলে আমরা 3টে পার্থক্য কি পেলাম? ফার্স্ট পার্থক্য, কুলম্ব বল দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল, অন্যদিকে মহাকর্ষ বল দুটো বিন্দু ভরের মধ্যে ক্রিয়াশীল বল। 2 নম্বর, কুলম্ব বল আকর্ষণ বিকর্ষণ দুই হতে পারে, কিন্তু মাধ্যাকর্ষণ বল কেবলমাত্র আকর্ষণ। আর 3 নম্বর, কুলম্ব বল মাধ্যম এর উপরে নির্ভরশীল, কিন্তু মহাকর্ষ বল মাধ্যম নিরপেক্ষ। তাহলে 3টে পার্থক্য কুলম্ব বল আর মাধ্যাকর্ষণ বলের মধ্যে হয়। এখন সত্যি বলতে কুলম্ব বল আর মাধ্যাকর্ষণ বল পুরোপুরি ডিফারেন্ট দুটো ফোর্স, তাই দুটোর মধ্যে তুলনা করা কখনোই চলে না। আমরা তুলনা করছি কেন না, তার কারণ এই দুটো বলের মধ্যে সাদৃশ্য রয়েছে একটা, সেটা হচ্ছে এদের স্ট্রাকচারটার মধ্যে। তো যেহেতু স্ট্রাকচারের মধ্যে একটা সাদৃশ্য রয়েছে, তাই আমরা এই সাদৃশ্য যখন কথাটা বললাম, তাই তার পরিপ্রেক্ষিতে কিছু বৈসাদৃশ্য বা কিছু কম্পারিজনের কথা তুলে ধরলাম। প্রকৃতপক্ষে দুটো বলের মধ্যে কোনো ইন্টারলিঙ্ক নেই বা দুটো বলের মধ্যে কোনো কানেকশন নেই, অর্থাৎ দুটো বল দুটো ভিন্ন ধরনের বল, এই দুটো বলের নেচার সম্পূর্ণ আলাদা। সেই জন্য কুলম্ব বল আর মহাকর্ষ বলের মধ্যে ইন জেনারেল কোনো কম্পারিজন বা তুলনা চলাটা উচিত নয় বা তুলনা করা উচিত নয়। কিন্তু যেহেতু এদের দুজনের স্ট্রাকচারটা সেম, সেই জন্য আমরা একটা কম্প্রিহেনসিভ স্টাডি করার জন্য জাস্ট দেখলাম যে দুজনের মধ্যে কি কি পার্থক্য থাকতে পারে। তো যাই হোক, এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে কুলম্ব বলটা বেশি শক্তিশালী মাধ্যাকর্ষণ বলের থেকে, যদিও মাধ্যাকর্ষণ বলটার একটা লিমিট থাকতে পারে, খুব বেশি ভর হয়ে গেলে মাধ্যাকর্ষণ শক্তির মানটা বাড়বে। একইভাবে কুলম্ব বলের ক্ষেত্রেও তাই, যদি খুব বেশি চার্জের মান হয় তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটাও বাড়বে। কিন্তু ব্যাপার যেটা সেটা যেটা এই যে মাধ্যাকর্ষণ বলের ক্ষেত্রে এই যে জি, এই জি মানটা খুবই কম, খুবই কম, 10⁻11 অর্ডারে। অন্যদিকে কুলম্ব বলের ক্ষেত্রে যে কে ড্যাশ বা যে ধ্রুবকটা আছে সেটা কিন্তু এত কম নয় জি এর মতন, সেই জন্য কুলম্ব বলের মানটা যথেষ্ট বেশি বা এনাফ গ্রেটার দেন মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। এবার আসবো আমরা অলরেডি কুলম্ব যে বলটা, সেই বলের মান সম্বন্ধে পড়ে ফেলেছি। অর্থাৎ Q1 এবং Q2 এর মধ্যে যদি r ডিস্টেন্স হয়, তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল যে বলটা আকর্ষণ কিংবা বিকর্ষণ বল সেটা আমরা জেনে গেছি, সেটা Q1 Q2 বাই r² টাইমস সাম কনস্ট্যান্ট। কিন্তু দিক কি হবে, অর্থাৎ এই বলটা কোন দিক বরাবর কাজ করবে? তো আমি কুলম্ব সূত্রটা পড়ার সময় বলেছিলাম যে এদের দুজনের সংযোগ রেখা বরাবর কাজ করবে বলটা। তো আমরা কুলম্ব বলের মান তো পড়ে ফেলেছি অলরেডি, যে Q1 এবং Q2 যদি দুটো আধানকে বা বিন্দু আধানকে r দূরত্বে রাখি, তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মানটা হয় k ড্যাশ Q1 Q2 বাই r², যেখানে k ড্যাশ একটা ধ্রুবক, মিডিয়াম ডিপেন্ডেন্ট। তো এখন আমাদের জানতে হবে যে ডিরেকশনটা কোন দিক বরাবর হবে। যেহেতু এটা একটা বল, দ্যাট মিনস একটা ভেক্টর রাশি, তাহলে এর একটা দিক থাকবে অবভিয়াসলি। তো দিকটা আমি বলেছিলাম যে Q1 এবং Q2 কে যে লাইন বরাবর সংযোগ করা হবে সেই লাইন বরাবর থাকবে। অর্থাৎ আমরা বলের ক্রিয়ারেখাটা জানতে পেরে গেছি, কিন্তু ক্রিয়ারেখার যে দিকটা সেটা আমাদের এখন ক্লিয়ার হতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যে যদি Q1 এবং Q2 একই চিহ্ন হয়, তাহলে Q1 Q2 কে বিকর্ষণ করবে, Q2 Q1 কে বিকর্ষণ করবে। তাহলে মনে করা যায় যে Q1 Q2 কে বিকর্ষণ করছে, সাপোজ এটাও পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ, তাহলে Q1 Q2 কে বিকর্ষণ করবে, দ্যাট মিনস এই বলের যে চিহ্নটা হবে সেটা হচ্ছে এদিকে, কেননা Q1 Q2 কে দূরে ঠেলে দিচ্ছে। অন্যদিকে Q2 ও Q1 কে দূরে ঠেলে দেবে, বিকর্ষণ করবে, যেহেতু দুজনের চার্জ পজিটিভ।
তাহলে Q2 Q1 এর উপর যে বলটা প্রযুক্ত করবে বা প্রয়োগ করবে সেটাও এই দিকে কাজ করবে। তার মানে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে Q1 Q2 এর উপর যে বলটা প্রয়োগ করবে সেটা এই দিকে, অন্যদিকে Q2 Q1 এর উপর যে বল প্রয়োগ করবে সেটা এই দিকে। তার কারণ দুজনই দুজনকে বিকর্ষণ করছে। একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এটাই যে এই যে আমরা বল ভেক্টরের ডিরেকশনটা দিলাম, এটা অর্থাৎ এই ফোর্সটা Q1 দ্বারা প্রযুক্ত Q2 এর উপরে। তো সেটাকে আমরা এইভাবে ডিনোট করছি F12 ভেক্টর। তাহলে F21 ভেক্টরটা কি হলো? সরি, F12 ভেক্টরটা কি হলো না Q1 দ্বারা Q2 এর উপর প্রযুক্ত বিকর্ষণ বল। যেহেতু দুজনের চার্জ একই তাই বিকর্ষণ বল। তো সেটার মান কি হবে? অবভিয়াসলি ম্যাগনিটিউড এটা, ডিরেকশনটা এই দিক বরাবর। সাপোজ এই দিক বরাবর আমি ইউনিট ভেক্টরকে ডিনোট করছি R12 ক্যাপ এই নামে। অন্যদিকে Q2 Q1 এর উপর যে বলটা প্রয়োগ করবে সেটা এই দিক বরাবর। তার মানটা কি হবে? অবভিয়াসলি তার মানটা হবে এই K ড্যাশ Q1 Q2 বাই R স্কয়ার। সাপোজ ঠিক যে নোটেশনে আমি F12 লিখলাম, দ্যাট মিনস Q1 Q2 এর উপর যে বল প্রয়োগ করে, ঠিক সেইভাবে এখানে আমরা নোটেশনটা দেব F21। কেন দিলাম এটা? তার কারণ Q2 চার্জটা Q1 চার্জের উপরে কি পরিমাণ বল প্রয়োগ করে সেটা আমরা বার করছি। তাহলে Q2 Q1 এর উপর সেম বল প্রয়োগ করবে। তার কারণ কি না? তার কারণ আমরা জানি যে দুটো চার্জের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বা আকর্ষণ বলের মান হয় K ড্যাশ Q1 Q2 বাই R স্কয়ার। তাহলে Q1 এবং Q2 এর মধ্যে ক্ষেত্রে যেহেতু দূরত্ব R, সো Q2 Q1 এর মধ্যে দূরত্ব R, সো ফোর্সের ম্যাগনিটিউডটা সেম। শুধু ডিফারেন্ট থিং হচ্ছে ডিরেকশনটা। সাপোজ এটাকে আমরা R21 দিয়ে ডিনোট করলাম, R21 ক্যাপ। সো এই R21 ক্যাপটা কি জিনিস না? R21 ক্যাপটা হচ্ছে এই দিক বরাবর ইউনিট ভেক্টর। সো আবারও বলি, F12 ভেক্টর এটা হচ্ছে Q1 দ্বারা Q2 এর উপর প্রযুক্ত বল, যেখানে F21 টা হচ্ছে Q2 দ্বারা Q1 এর উপর প্রযুক্ত বল। ওকে, তাহলে 1 2 যে নোটেশনটা আগে আছে তার করসপন্ডিং চার্জটা বল প্রয়োগ করছে, যে নোটেশনটা পরে আছে তার করসপন্ডিং চার্জের উপরে প্রযুক্ত বল কাজ করছে। দ্যাট মিন্স এখানে Q1 বল প্রয়োগ করছে Q2 এর উপরে, ঠিক একইভাবে এখানে Q2 বল প্রয়োগ করছে Q1 এর উপরে। তো এই দুটো বলের মধ্যে সম্পর্ক কি? খেয়াল রাখতে হবে দুটো বলেরই কিন্তু ম্যাগনিটিউড সেম, K ড্যাশ Q1 Q2 বাই R স্কয়ার। শুধু মেন ডিফারেন্সটা হচ্ছে এদের দুজনের ডিরেকশনটা আলাদা। একটার ডিরেকশন রাইটওয়ার্ড, একটার লেফটওয়ার্ড। সো যেহেতু এদের ডিরেকশনটা জাস্ট আলাদা, সেই জন্য আমরা বলতেই পারি যে R12 ক্যাপ এটা জাস্ট মাইনাস অফ R21 ক্যাপ। কেন না? তার কারণ হচ্ছে R12 ক্যাপটা যেদিকে কাজ করছে ডান দিকে, R21 ক্যাপটা তার উল্টো দিকে কাজ করছে অর্থাৎ বাম দিকে। এটা R21 ক্যাপের ডিরেকশন, এটা R12 ক্যাপের ডিরেকশন। সো যেহেতু ম্যাগনিটিউডটা সেম, জাস্ট ডিরেকশনটা আলাদা, তাহলে আমরা লিখতেই পারি যে এই ফোর্সগুলো
ইকুয়াল অ্যান্ড অপোজিট। অর্থাৎ ফোর্সগুলোর মানে সমান, জাস্ট ডিরেকশনটা আলাদা। অর্থাৎ আমরা বলতে চাইছি দুটো আধান একে অপরের ওপর ইকুয়াল অ্যান্ড অপোজিট বল প্রয়োগ করবে। অর্থাৎ দুটো আধান, সাপোজ এটা Q1 এটা Q2, Q1 Q2 এর উপর যে পরিমাণ বল প্রয়োগ করবে, Q2 ও Q1 এর উপর সেই সেম পরিমাণ বল প্রয়োগ করবে, শুধু আলাদা ডিরেকশন। ওকে, তাহলে আমরা দেখলাম যে দুটো চার্জ একে অপরের উপর ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স অ্যাপ্লাই করছে। তো এখন সাপোজ এখানে একটা কিউ আধান আছে, এখন এই কিউ আধানের তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে। তড়িৎ ক্ষেত্র কি জিনিস না, তড়িৎ ক্ষেত্র মানে একটা রিজিয়ন, যে রিজিয়ন জুড়ে একটা চার্জের এফেক্টটা বিস্তৃত থাকে বা একটা আধানের প্রভাব বিস্তৃত থাকে। এর মানে কি, এর মানে হচ্ছে ওই রিজিয়নের আন্ডারে সেকেন্ড কোন আধান আনলে সেই আধানটা ফার্স্ট যে আধানটা ছিল অলরেডি তার দ্বারা আকর্ষিত কিংবা বিকর্ষিত হবে। দ্যাট মিনস সাপোজ যদি এই কিউ আধানের ক্ষেত্র এইটুকু হয়, তাহলে এই ক্ষেত্রের মধ্যে যদি আমরা সেকেন্ড কোন আধানকে নিয়ে আসি, সাপোজ Q1 নামক যদি কোনো আধানকে নিয়ে আসি বা Q1 মানে যদি কোনো আধানকে নিয়ে আসি, তাহলে এই Q1 মানের আধানটা এই কিউ আধান দ্বারা আকর্ষিত কিংবা বিকর্ষিত হবে। তো যে এরিয়া জুড়ে এই কিউ আধানটার প্রভাব বিস্তৃত থাকবে সেই এরিয়াটাকে আমরা বলছি তড়িৎ ক্ষেত্র। কার তড়িৎ ক্ষেত্র না, Q1 আধানের তড়িৎ ক্ষেত্র। থিওরিটিক্যালি এই তড়িৎ ক্ষেত্রের আধানটা অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। কেন অসীম পর্যন্ত বিস্তৃত থাকে সেটা একটু পরে বলছি। তো আমরা তাহলে তড়িৎ ক্ষেত্র বার করতে গেলে আগে তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞাটা জানতে হবে। সংজ্ঞা হচ্ছে, যদি আমরা এই তড়িৎ ক্ষেত্রে বা এই কিউ আধানের তড়িৎ ক্ষেত্রে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে চাই, তাহলে তার উপর ক্রিয়াশীল বলই হচ্ছে বা তার উপর ক্রিয়াশীল স্থির তড়িৎ বলই হচ্ছে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য। যে বিন্দুতে একক ধনাত্মক আধানটাকে এনেছি ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যা কিছু বলতে পারি আমরা। একক ধনাত্মক আধানকে আনতে হবে, এটা মনে রাখতে হবে। সাপোজ আমাকে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বার করতে দিয়েছে, তাহলে এই বিন্দুর তড়িৎ ক্ষেত্র বার করতে গেলে কি করতে হবে না, এই বিন্দুতে একটা +1 কুলম্ব আধান রাখতে হবে বা একক আধান রাখতে হবে। এই একক আধান রাখলে তার উপর ক্রিয়াশীল বলটাই হবে এই বিন্দুর ক্ষেত্র প্রাবল্য। সাপোজ দূরত্ব r, তাহলে এই r দূরত্বে এই একক ধনাত্মক আধানের উপর এই কিউ আধানটির ক্রিয়াশীল বল কত হবে, কুলম্ব সূত্র নিয়ে এটা বার করা খুব ইজি না, তার মান হবে Q1 Q2 বাই r² ইন্টু k রেস্ট। Q1 কত এখানে, সাপোজ কোন একটা চার্জ সেটা Q বলছি, Q2 সেকেন্ড চার্জটা, দ্যাট মিনস তার মানে এখানে 1 বাই এদের মধ্যে দূরত্ব তার বর্গ ইন্টু কনস্ট্যান্ট। তাহলে স্পেশালি এই যে বলটা, এই বলটা একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল তড়িৎ বল বা কুলম্ব ফোর্স। এই স্পেশাল ফোর্সটাকে আমরা বলবো, অর্থাৎ এই স্পেশালি এক একক বলের জন্য এক একক আধানের উপর প্রযুক্ত বলটাকে আমরা বলবো তড়িৎ ক্ষেত্র। তাকে আমরা ই দিয়ে ডিনোট করি। অর্থাৎ সোজা কথা বললে এটাই
যে কিউ বিন্দু থেকে বা কিউ আধান থেকে আর দূরত্বে কোন একটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হচ্ছে, ওই বিন্দুতে একটা একক ধনাত্মক আধান আনতে হবে। সেই একক ধনাত্মক আধানের উপর এই কিউ আধানটার যে বল ক্রিয়াশীল থাকে, অর্থাৎ যে বল ক্রিয়াশীল হয়, সেই বলটাকে আমরা বলবো ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে খেয়াল রাখতে হবে, এখানে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করলাম এই বিন্দুতে, কার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করলাম বা কোন চার্জের জন্য, এই কিউ চার্জের জন্য। তাহলে কিউ চার্জের জন্য আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যর মান হচ্ছে কিউ বাই কিউ কে ড্যাশ বাই আর স্কয়ার। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে গেলে আমাকে +1 চার্জ রাখতে হবে। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিভাবে বার করতে সেটা আমরা জানলাম। আবার বলি ব্যাপারটা, এই হচ্ছে আমাদের কিউ চার্জ, এখান থেকে সাপোজ আর দূরত্বে একটা বিন্দু আছে, সেই বিন্দুতে আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমাকে এখানে একটা +1 কুলম্ব চার্জ রাখতে হবে। কুলম্ব হচ্ছে আধানের এসআই একক, +1 কুলম্ব চার্জ রাখতে হবে। এখন এই +1 কুলম্ব চার্জ রাখলে, ও বাই দ্য ওয়ে, +1 কুলম্ব চার্জ কাকে বলে আমি সেই বিষয়ে যাচ্ছি না, এর একটা সংজ্ঞা আছে, সেটা যে কোনো টিপিক্যাল বইতেই পাওয়া যাবে। সো আবার আমার তড়িৎ ক্ষেত্রে আমাদের কনসেন্ট্রেট করতে চাইছি, তো সেই জন্য আমরা জাস্ট +1 কুলম্ব চার্জ কি ধরে নিচ্ছি সেটা আমরা জানি সবাই। ব্যাপারটা এই যে খুব ছোট ভিডিওতে এত কিছু বলা সম্ভব নয়, সেই জন্য জাস্ট আমরা যেগুলো খুব একটা বেশি প্রয়োজনীয় নয় সেগুলোকে স্কিপ করে যাচ্ছি। যাই হোক, তাহলে +1 কুলম্ব চার্জকে যদি আমরা এই কিউ আধান থেকে আর দূরত্বে রাখি, তাহলে তার উপর যে ক্রিয়াশীল বলটা সেটাই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র সংক্ষেপে। অ্যাকচুয়ালি ফেসটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, দ্যাট মিনস ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, বাট আমরা সংক্ষেপে সেটাকে জাস্ট তড়িৎ ক্ষেত্র বলে থাকি, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড শুধুমাত্র বলে থাকি। খেয়াল রাখতে হবে, এটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, বা সংক্ষেপে আমরা তড়িৎ ক্ষেত্রও বলতে পারি বা বলে থাকি। তাহলে যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বার করতে বলবে সেই বিন্দুতে একটা +1 কুলম্ব চার্জ রাখতে হবে। তাহলে সেই বিন্দুতে একটা +1 কুলম্ব আধান রাখবো। যাই হোক, তো +1 কুলম্ব আধানটা রাখার পর আমরা দেখবো যে কি পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে। তো তাহলে এখানে আমরা কি পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে সেটা আমরা কি করে বার করবো, কুলম্ব সূত্রের সাহায্যে। Q1 Q2, Q1 এর মান Q, Q2 এর মান 1 গুণ করলে Q থাকবে, দূরত্বের স্কয়ার ইনটু K ড্যাশ। স্পেশালি এটাকে নাম দেওয়া হয় E বলে, E নট F। E মিন্স জাস্ট 1 কুলম্ব আধানের জন্য, বা তড়িৎ ক্ষেত্রকে বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে ডিনোট করছি আমরা এখানে। এখন ব্যাপারটা হচ্ছে, এখানে আমরা কিন্তু ডিরেকশন লিখিনি এখনো। ডিরেকশনটা কি হবে, অর্থাৎ এই কিউ আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র আমরা বার করেছি, এই কিউ কে ড্যাশ বাই আর স্কয়ার, এর দিক কি হবে? দিক কি হবে এটাই আমাদের মেন সমস্যাটা কোথায় বার করতে গিয়ে। সমস্যা হচ্ছে এই যে কিউ আধানটা আছে, এই কিউ আধানটা যদি পজিটিভ হয়, সাপোজ, তো সেই পজিটিভ আধানটা এই +1 কুলম্ব আধানকে বিকর্ষণ করবে। দ্যাট মিনস এই কিউ আধানটা +1 আধানের উপর যেদিকে বল প্রয়োগ করবে সেটা হচ্ছে এই দিক বরাবর। অন দ্য আদার হ্যান্ড, এই +1 কুলম্ব আধানটাও কিন্তু এই কিউ আধানকে বাম দিকে ঠেলে দেবে, বিকর্ষণ করবে, যদি এটা পজিটিভ হয়, কেন পজিটিভ চার্জকে বিকর্ষণ করে। সো আমাদের যে তড়িৎ ক্ষেত্র যেটা বার হলো, সেই তড়িৎ ক্ষেত্রটা কোন দিক ডিনোট করছে, এই দিক বরাবর না এই দিক বরাবর?
অর্থাৎ কোশ্চেনটা হচ্ছে এরকম যে আমরা যে তড়িৎ ক্ষেত্রটা বার করলাম সেই তড়িৎ ক্ষেত্রটা কোন দিক বরাবর ক্রিয়াশীল, এই দিক বরাবর নাকি এই দিক বরাবর। সো তার জন্য আমাদের কিছু ফেজ বা নতুন কিছু তথ্য জানতে হবে বা নতুন কিছু টার্ম জানতে হবে। কি 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 সেই টার্ম? না, টার্মটা হচ্ছে সিম্পল ব্যাপার, যার ক্ষেত্র বার করব বা যে আধানটার প্রযুক্ত বল আমরা বার করব বা যে আধানটা বল প্রয়োগ করছে সেই সমস্ত আধানগুলোকে বলা হবে সোর্স চার্জ। আর যে আধানের উপর বল প্রযুক্ত হচ্ছে বা যে আধানটা অর্থাৎ এই যে আধানটার জায়গাতে আমাকে ফিল্ড বার করতে হচ্ছে সেইটাকে আমরা বলবো ফিল্ড চার্জ। সবার ব্যাপারটা আরেকবার বলি, সোর্স চার্জ মানে হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছে বা যে তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করছে বা যে আধানটা বল প্রয়োগ করছে বা যে আধানটার প্রযুক্ত বল আমাদের নির্ণয় করতে হবে সেটাকে আমরা বলবো সোর্স চার্জ। ফিল্ড চার্জ মিন্স যে আধানটার ওপরে বল প্রযুক্ত হচ্ছে বা যে আধানের অবস্থানে আমাকে ফিল্ড জানতে হবে বা তড়িৎ ক্ষেত্র জানতে হবে তাকে বলছি ফিল্ড চার্জ। মাথায় রাখতে হবে ইলেকট্রোস্ট্যাটিক্সে স্ট্যাটিক থাকে কোনটা? না, স্ট্যাটিক থাকে এই সোর্স চার্জটা। দ্যাট মিন্স কোনো কারণেই সোর্স চার্জ মুভ করতে পারবে না। যদি সোর্স চার্জ মুভ করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক বলবো না। অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্সটা সেই রিজিমের জন্যই যেখানে সোর্স চার্জ ফিক্সড। তো খেয়াল রাখতে হবে ফিল্ড চার্জ এবং সোর্স চার্জের মধ্যে কেবলমাত্র ফিল্ড চার্জই মুভ করতে পারে। অর্থাৎ যদি এটা আমাদের সোর্স চার্জ হয় এবং যদি এটা আমাদের ফিল্ড চার্জ হয় তাহলে যদি দুটোরই চার্জ যদি পজিটিভ হয় তাহলে বিকর্ষণ করলে কেবলমাত্র ফিল্ড চার্জটাই মুভ করতে পারবে। অর্থাৎ ফিল্ডের ডিরেকশন বা ফোর্সের ডিরেকশন হবে এই মুখে কোনো সরণ ঘটবে না। অর্থাৎ সোর্স চার্জের কোনো রূপ সরণ ঘটবে না, সোর্স চার্জ যে পজিশনে ছিল সেই পজিশনে থেকে যাবে। তাহলে খেয়াল রাখতে হবে কেবলমাত্র ফিল্ড চার্জ মুভ করতে পারে। এমন কোনো ব্যাপার নেই যে চার্জের মান বেশি সেই চার্জ মুভ করবে না, যে চার্জের মান কম সেই চার্জটাই মুভ করবে, এমন কোনো ব্যাপার এখানে নেই। এখানে মেন ব্যাপার এটাই যে সোর্স চার্জ মুভ করতে পারবে না, ফিল্ড চার্জ কেবলমাত্র মুভ করতে পারবে। এটা জরুরি নয় যে সোর্স চার্জ বড় না ফিল্ড চার্জ বড় সেটা জানো। ফিল্ড চার্জ বড় হোক সোর্স চার্জের থেকে কিংবা ছোট হোক, একমাত্র মুভ করতে পারে ফিল্ড চার্জ, সোর্স চার্জ কোনো মতেই মুভ করতে পারবে না। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্সে স্ট্যাটিক হচ্ছে সোর্স চার্জ, দ্যাট মিন্স সোর্স চার্জ ইজ স্ট্যাটিক। সেই জন্য আমরা বলি এটাকে ইলেকট্রোস্ট্যাটিক্স। যদি আমরা ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড উইথ ডিরেকশন আঁকি তাহলে দেখতে কেমন হবে? সাপোজ এই হচ্ছে আমাদের কিউ চার্জ, এখান থেকে আর দূরত্বে আমাদের তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে। তাহলে এই তড়িৎ ক্ষেত্রের দিক কি হবে? দিক এবং ম্যাগনিটিউড যেটা হবে সেটা হচ্ছে ই ভেক্টরটার মান হবে কিউ কে ড্যাশড বাই আর স্কয়ার এবং দিক হবে এদিকে। যদি এটা +1 চার্জ, অর্থাৎ যে বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্র বার করতে হবে সেই বিন্দুতে আমাকে +1 কুলম্ব চার্জে রাখতে হতো। আর ক্যাপ দিকটা এই দিকে আমরা স্পেসিফাই করেছি। খেয়াল রাখতে হবে যদি কিউ এর মানটা পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে প্লাস আর ক্যাপ হবে, দ্যাট মিনস বিকর্ষণ হবে। যদি কিউ এর মানটা নেগেটিভ হয় সেক্ষেত্রে মাইনাস কিউ কে ড্যাশ বাই আর স্কয়ার আর ক্যাপ মাইনাস আর ক্যাপ, দ্যাট মিনস জাস্ট এই ভেক্টর ডিরেকশনটা উল্টো হয়ে যাবে। অর্থাৎ সেই ক্ষেত্রে এই +1 কুলম্ব আধানটা
এই মাইনাস কিউ আধানের দিকে সরে আসবে, দ্যাট মিনস আকর্ষণ হবে। তাহলে এই প্লাস কিংবা মাইনাস সেটা আমরা ছেড়ে দিচ্ছি এই কিউ আধানটার উপরে। এই কিউ আধানটার সাইন বা চিহ্নই ঠিক করে দেবে যে আর ক্যাপের মান, অর্থাৎ ফোর্সটা রিপালসিভ বা বিকর্ষণ হবে নাকি অ্যাট্রাকটিভ নাকি আকর্ষণ হবে। তাহলে এই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন কোন একটা পয়েন্টে। তড়িৎ ক্ষেত্রের চার্জ থেকে আর দূরত্বের একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন হচ্ছে কিউ কে ড্যাশ বাই আর স্কয়ার ইন্টু আর ক্যাপ। তো আমরা এখন সমস্ত পড়াগুলো সোর্স চার্জ এবং ফিল্ড চার্জ এই টার্মসে পড়ব। সাপোজ আমাদের যে দুটো চার্জ আছে Q1 এন্ড Q2, এই Q1 হচ্ছে সোর্স চার্জ, Q2 হলো ফিল্ড চার্জ। এই সোর্স চার্জ এবং ফিল্ড চার্জ বললাম, দ্যাট মিনস আমরা Q1 এর ফিল্ড বার করতে চাইছি, অর্থাৎ Q1 চার্জটার জন্য তড়িৎ ক্ষেত্র বার করতে চাইছি, অর্থাৎ Q1 চার্জটা বল প্রয়োগ করবে। সো Q1 চার্জটা স্ট্যাটিক বা স্থির, আর Q2 হলো ফিল্ড চার্জ, দ্যাট মিনস Q2 চার্জ মুভ করতে পারে। এটা স্ট্যাটিকও থাকতে পারে অথবা মুভ করতে পারে। দ্যাট মিনস Q2 যে অবস্থানে আছে সেই অবস্থানে আমাদের ফিল্ড বার করতে হবে, বা Q2 এর উপরে Q1 যে বল প্রয়োগ করবে সেই বলটা বার করতে হবে, বা সেই প্রযুক্ত বলটা বার করতে হবে। দ্যাট মিনস এখানে আমরা বার করতে চাইছি Q1 কি পরিমাণ বল প্রয়োগ করছে Q2 এর উপরে। সো সোর্স চার্জ অলওয়েজ বল প্রয়োগ করবে ফিল্ড চার্জের উপরে, ওই জন্য আমরা সোর্স চার্জ বলি। অবভিয়াসলি ফিল্ড চার্জও সোর্স চার্জের উপর বল প্রয়োগ করবে, বাট সেটা ইলেকট্রোস্ট্যাটিক্সের কনসার্নিং ব্যাপার নয়। অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিকে ফিল্ড চার্জ সোর্স চার্জের উপর কি বল প্রয়োগ করলো সেটা নিয়ে কোনো ডিসকাস করা হয় না। অনলি সোর্স চার্জ ফিল্ড চার্জের উপর কি পরিমাণ বল প্রয়োগ করছে সেটা নিয়ে আমাদের জানতে হবে বা পড়াশোনা করতে হবে, বা সেটাই হচ্ছে আমাদের কনসার্নিং ব্যাপার। সো আমরা দেখব যে Q1 অর্থাৎ সোর্স চার্জটা Q2 এর উপরে কি পরিমাণ বল প্রয়োগ করে সেটা আমরা জানি। F vector equals to Q1 Q2 R square K dash R cap. সো যদি Q1 এবং Q2 এর মধ্যে যে কোনো একটার সাইন নেগেটিভ হয় এবং একটা সাইন পজিটিভ হয়, দ্যাট মিনস যদি Q1 এবং Q2 একে অপরের অপোজিট চার্জ হয়, তাহলে সেই ক্ষেত্রে Q1 আর Q2 ভ্যালুগুলো গুণ করলে একটা নেগেটিভ সাইন আসবে, কারণ আইদার Q1 অর Q2 যে কোনো একটা নেগেটিভ যে কোনো একটা পজিটিভ। সো Q1 এবং Q2 গুণ করলে নেগেটিভ আসবে। নেগেটিভ আর ক্যাপ মিনস আর ক্যাপের ডিরেকশনটা উল্টে যাবে, দ্যাট মিনস তখন হবে আকর্ষণ। আমরা জানি দুটো বিপরীত ধর্মী আধান একে অপরকে আকর্ষণ করে। একইভাবে যদি Q1 এবং Q2 দুজনেই যদি পজিটিভ বা দুজনেই যদি নেগেটিভ হয়, দ্যাট মিনস যদি দুজনেই যদি আধান প্রকৃতি একই হয়, তাহলে সেই ক্ষেত্রে দুটো পজিটিভ হলে পজিটিভ পজিটিভ গুণ করলে পজিটিভ হবে, অথবা দুটোই নেগেটিভ হলে নেগেটিভ নেগেটিভ গুণ করলেও পজিটিভ হবে। তো সেই ক্ষেত্রে প্লাস আর ক্যাপ মিনস বিকর্ষণ, দুটোর দিকে ঠেলে দিচ্ছে। সো আবার বলি, যদি Q1 টা পজিটিভ হয়, Q2 যদি নেগেটিভ হয়, বা Q1 যদি নেগেটিভ Q2 যদি পজিটিভ হয়, তাহলে সেই ক্ষেত্রে ডিরেকশন একটা Q1 Q2 করলে মাইনাস আর ক্যাপ আসবে। কেন না Q1 into Q2 is নেগেটিভ, কারণ এদের মধ্যে Q1 এবং Q2 এর মধ্যে যে কোনো একটা নেগেটিভ একটা পজিটিভ, সো পজিটিভ আর নেগেটিভ গুণ করলে নেগেটিভ হবে। তো সেই জন্য সেই নেগেটিভটা এই আর ক্যাপের সাথে গুণ হয়ে মাইনাস আর ক্যাপ দেবে। মাইনাস আর ক্যাপ মিনস অ্যাট্রাকশন।
অন দ্য আদার হ্যান্ড যদি Q1 নেগেটিভ Q2 যদি নেগেটিভ হয় বা Q1 যদি পজিটিভ Q2 যদি পজিটিভ হয়, দ্যাট মিনস সেম চার্জ যদি থাকে বা সেম টাইপের যদি চার্জ থাকে, তাহলে Q1 আর Q2 গুণ করলে আমরা অলওয়েজ পজিটিভ পাবো। দ্যাট মিনস প্লাস আর ক্যাপ, দ্যাট মিনস রিপালশন। রিপালশনের বাংলা হলো বিকর্ষণ। সো আমরা দেখলাম যদি Q1 এবং Q2 এর মধ্যে নিজেদের মধ্যে যদি সাইনটা উল্টো থাকে, অর্থাৎ যদি Q1 Q2 যদি বিপরীত বাঁধানো হয়, তাহলে আর ক্যাপটা নেগেটিভ হবে, দ্যাট মিনস আকর্ষণ। এবং Q1 Q2 যদি সেম সাইনের হয়, অর্থাৎ যদি একই প্রকৃতির হয়, দুটোই প্লাস কিংবা দুটোই মাইনাস, সেই ক্ষেত্রে আর ক্যাপটা হবে পজিটিভ, দ্যাট মিনস বিকর্ষণ। সো এখান থেকে আমরা বলতে পারি আকর্ষণ হবে কি বিকর্ষণ হবে। কিন্তু খেয়াল রাখতে হবে, আকর্ষণ হলেও Q2টা Q1 এর দিকে চলে আসবে, বা বিকর্ষণ হলেও Q2টা Q1 থেকে দূরের দিকে চলে যাবে। দ্যাট মিনস মুভমেন্ট কেবলমাত্র Q2 এর হবে, Q1 এর নয়। কিন্তু Q1 এর মুভমেন্ট হবে কি হবে না, সেটা ইলেকট্রোস্ট্যাটিক্স এর মেন জিনিস নয় বা মেন ব্যাপার নয়। ইলেকট্রোস্ট্যাটিক্স অনুযায়ী Q1 কোনোভাবে মুভ করতে পারবে না। হয়তো বাস্তবে Q1টা সরে যেতে পারে বা মুভ করতে পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ইলেকট্রোস্ট্যাটিকে আমরা Q1টাকে ধরবো পুরোপুরি স্ট্যাটিক বা মুভমেন্ট করবে না, কোনো মতেই করবে না। আদারওয়াইজ সেটাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স আর বলতে পারবো না। সো যাবতীয় সমস্ত মুভমেন্টগুলো কিন্তু ফিল্ড চার্জে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি ফিল্ড চার্জের মানটা 1 কুলম্ব হয় বা 1 ইএসি হয়, অর্থাৎ যদি একক মানের হয়, তখন সেই স্পেশাল ফিল্ড চার্জকে আমরা বলবো টেস্ট চার্জ। অর্থাৎ যখন আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করতে চাইছিলাম, তখন বলেছিলাম একটা +1 কুলম্ব চার্জকে আনতে হবে। সেই +1 কুলম্ব চার্জ বা সেই +1 কুলম্ব ফিল্ড চার্জকে আমরা স্পেশালি টেস্ট চার্জ নাম দেব। সো ফিল্ড চার্জ মিন্স যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বার করতে হবে, বা যে চার্জের উপর বল প্রয়োগ হচ্ছে, বা যে চার্জের উপর প্রযুক্ত বলটা আমাকে বার করতে হচ্ছে, সেই চার্জটাকে আমরা বলছি ফিল্ড চার্জ। এই ফিল্ড চার্জের মান যদি +1 কুলম্ব বা +1 ইএসইউ, অর্থাৎ যদি একক চার্জ হয় ফিল্ড চার্জের মানটা, তাহলে তাকে আমরা বলবো স্পেশালি টেস্ট চার্জ। তাহলে আমরা দেখলাম Q1 এবং Q2 এদের মধ্যে ক্রিয়াশীল বল হলো, এটা সোর্স, এটা ফিল্ড, Q1 Q2 বাই R স্কয়ার R ক্যাপ। সো Q1 টা সোর্স চার্জ, Q2 টা ফিল্ড চার্জ। সো লেট Q1 R স্কয়ার R ক্যাপ ইনটু Q2 আমরা এভাবে লিখতে পারি। এখন এই জিনিসটা কি, এটা হচ্ছে Q1 যে চার্জটা আছে, সেই Q1 চার্জের তড়িৎ ক্ষেত্র Q2 যে বিন্দুতে আছে সেই বিন্দুতে। দ্যাট মিনস এইটা হলো Q1 চার্জের জন্য R দূরত্বে, অর্থাৎ Q2 যে বিন্দুতে রয়েছে সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র। তাহলে এটা হলো Q1 আধানের দ্বারা সৃষ্ট R দূরত্বে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। সাপোজ সেটাকে আমরা E দিয়ে ডিনোট করছি। তাহলে আমরা লিখতে পারি যে F ভেক্টর ইকুয়ালস টু Q2 ইন্টু E ভেক্টর। অর্থাৎ কোন একটি আধানের উপর, অর্থাৎ এখানে Q2 আধানের উপর ক্রিয়াশীল স্থির তড়িৎ বল বা কুলম্ব ফোর্স হলো ওই তড়িৎ আধানের মান ইন্টু ওই তড়িৎ আধানের অবস্থানে যে তড়িৎ ক্ষেত্র উপস্থিত সেই তড়িৎ ক্ষেত্র। তাহলে আমি এটাকে লিখলে কি হবে সেটা দেখাচ্ছি।
অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে কোনো আধানের উপর ক্রিয়াশীল বল সমান ওই আধানের মান obviously with sign, that means চিহ্ন সহ মিন্স পজিটিভ চার্জ নাকি নেগেটিভ চার্জ সেই চিহ্নটাও দিতে হবে, ইন্টু ওই আধানটির অবস্থানে যে তড়িৎ ক্ষেত্র আছে সেই তড়িৎ ক্ষেত্রের মান। ওই আধানের অবস্থানে উপস্থিত তড়িৎ ক্ষেত্র, দ্যাট মিন্স সাপোজ এটা একটা এক্সটেন্ডেড ইলেকট্রিক ফিল্ড রিজিয়ন, এই তড়িৎ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে, সাপোজ এই বিন্দুতে যদি কিউ মানের একটি আধান থাকে, তাহলে সেই কিউ মানের আধানটির উপর প্রযুক্ত বল কত হবে না, তার মান হবে এই কিউ আধানটা যে অবস্থানে আছে সেই অবস্থানে তড়িৎ ক্ষেত্র যদি ই হয়, তবে কিউ আধানের উপর প্রযুক্ত বল হবে কিউ ইন্টু ই। সবার বলি ব্যাপারটা হলো তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটি বিন্দুতে, যে কোনো একটি বিন্দুতে যদি কিউ পরিমাণ আধান রেখে দিই, তো সেই কিউ পরিমাণ আধানের উপর প্রযুক্ত বল হবে বা স্থির তড়িৎ বল হবে ওই কিউ আধানটাকে যে বিন্দুতে রেখেছি ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র, দ্যাট মিন্স সাপোজ ই টাইমস ওই আধানের মান কিউ। অর্থাৎ আমরা এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে, এই তড়িৎ ক্ষেত্রটা অন্য কোনো একটা চার্জ দ্বারা তৈরি, তো অন্য কোনো একটা চার্জ দ্বারা তৈরি সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে কিউ পরিমাণ চার্জকে রেখেছি, তাহলে তার উপর কেসিল বল হবে ওই বিন্দুর তড়িৎ ক্ষেত্র ই ইন্টু ওই চার্জের মান কিউ। সো এই কিউ আধানের উপর প্রযুক্ত বল এফ সমান কিউ ইন্টু ই। সব বুঝতেই পারা যাচ্ছে তাহলে এই তড়িৎ ক্ষেত্রের একক কি হবে। তড়িৎ ক্ষেত্রের একক হবে বলের একক বা আধানের একক। সো বলের একক হলো নিউটন এবং আধানের একক হলো কুলম্ব। সো এসআইতে তড়িৎ ক্ষেত্রের একক হবে নিউটন পার কুলম্ব। সিজিএস এ কি হবে তাহলে, সিজিএস এ বলের একক হলো ডাইন এবং আধানের একক হলো ইএসইউ, তাহলে সিজিএস এ এই তড়িৎ ক্ষেত্রের একক হবে ডাইন পার ইএসইউ। তাহলে এসআইতে তড়িৎ ক্ষেত্রের একক হলো নিউটন পার কুলম্ব, যেহেতু বলের একক নিউটন এবং চার্জের একক কুলম্ব, সো নিউটন পার কুলম্ব। আর সিজিএস এ বলের একক ডাইন আর চার্জের একক ইএসইউ, সো সিজিএস এ তড়িৎ ক্ষেত্রের একক হবে বা তড়িৎ ক্ষেত্রের একক হবে ডাইন পার ইএসইউ। আমরা দেখলাম একটা কিউ আধান থাকলে সেখান থেকে আর দূরত্বে কোন একটি বিন্দুতে ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্রের মান হয় কিউ কে ড্যাশ বাই আর স্কয়ার আর ক্যাপ ইজ ইন দিস ডিরেকশন। এবং যদি আমরা
এখান থেকে r দূরত্বে Q1 মানের কোনো একটা আধানকে রাখি, তাহলে এর উপর ক্রিয়াশীল ফোর্স হবে Q1 ইন্টু ই, যেখানে ই হলো বা তড়িৎ ক্ষেত্র হলো Q1 চার্জের জন্য r দূরত্বে অর্থাৎ এই বিন্দুতে অবস্থিত বা উৎপন্ন তড়িৎ ক্ষেত্রের মান। দ্যাট মিনস Q1 Q K ড্যাশ বাই r স্কয়ার r ক্যাপ। সো এইগুলো জিস্ট, যেখানে এইগুলো হচ্ছে সোর্স চার্জ অ্যান্ড এইগুলো হচ্ছে ফিল্ড চার্জ। সো আমাদের এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে। এই কে ড্যাশটাকে আমরা স্পেশাল নামকরণ করি, তো এই কে ড্যাশকে বলা হয় ইন জেনারেল 1/k, যেখানে কেটাকে বলা হয় পরবর্তীতে ধ্রুবক। তো সেই সম্বন্ধে আমরা পরে ক্লাস আলোচনা করব, এবং এর পরের ক্লাসে আমরা কিছু প্রবলেম রিলেটেড, কুলম্বস ল রিলেটেড কিছু প্রবলেম ডিসকাস করব, টিপিক্যাল কিছু প্রবলেম, যে প্রবলেমগুলো সাধারণত পরীক্ষায় আসে। সো আজকের ক্লাস এখানেই শেষ।